আচ্ছা, বিজ্ঞানকে শুধু পড়েই জানা যায় নাকি এর সাথে সাথে বিজ্ঞান জানতে গেলে হাতে কলমেও করতে হয়? আচ্ছা, আমরা যে বাতাসে নিঃশ্বাস নিই, এই বাতাসের মধ্যে কি রয়েছে? আচ্ছা, এই যে অক্সিজেন, অক্সিজেন না হলে প্রাণী জগৎ বাঁচতে পারে না। আবার কি দেখেছি আমরা, হাইড্রোজেন গ্যাস পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে গাছের খাবার। আবার বেশি কার্বন ডাইঅক্সাইড হলেই কি হয় না, পৃথিবীর বিঘট। তাহলে কি না, গ্যাস কি? গ্যাস হলো পদার্থের এমন একটি অবস্থা যেখানে যার নির্দিষ্ট কোনো আকার, আয়তন নেই। আচ্ছা, আকার বলতে কি গ্যাসের কি আমরা দেখি, গ্যাস কি আমরা দেখি যে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল এরকম হিসাবে থাকে? এই সব কিছু বিষয় নিয়ে শুরু করবো আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, কি কয়েকটি গ্যাসের পরিচিতি। চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আচ্ছা, আমরা যে বাতাসে নিঃশ্বাস নিই, এই বাতাসের মধ্যে কি রয়েছে? আচ্ছা, এই যে অক্সিজেন, অক্সিজেন না হলে প্রাণী জগৎ বাঁচতে পারে না। আবার কি দেখেছি আমরা, হাইড্রোজেন গ্যাস পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে গাছের খাবার। আবার বেশি কার্বন ডাইঅক্সাইড হলেই কি হয় না, পৃথিবীর বিঘট। আর আজ আমরা জানবো গ্যাস কি, গ্যাসের বৈশিষ্ট্য। আচ্ছা, বিজ্ঞানকে শুধু পড়েই জানা যায় নাকি এর সাথে সাথে বিজ্ঞান জানতে গেলে হাতে কলমেও করতে হয়? এই সব কিছু বিষয় নিয়ে শুরু করবো আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, কি কয়েকটি গ্যাসের পরিচিতি। চলো শুরু করা যাক। তাহলে কি না, গ্যাস কি? আমরা এখানে কি দেখতে পাচ্ছি বোর্ডে? আমরা এইখানে ক্যামেরার মধ্যে কি দেখতে পাচ্ছি না, একটা বোর্ড দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? তোরা আমাকে দেখতে পাচ্ছিস। আর কি দেখতে পাচ্ছি? পেন দেখতে পাচ্ছি। এখানে কি আরো কোনো কিছু রয়েছে? হ্যাঁ, এখানে অবশ্যই এখানে রয়েছে না, এখানে হাওয়া রয়েছে। আমরা আর কি দেখি বলতো? আমরা একটা বেলুন, বেলুন কিসের জন্য খুলে থাকে? আমার যে সাইকেল দেখি, সাইকেলের টায়ার, টায়ার কিসের জন্য খুলে থাকে? হাওয়ার জন্য খুলে থাকে। এই হাওয়াই হলো এক ধরনের গ্যাস। গ্যাস হলো পদার্থের এমন একটি অবস্থা যেখানে যার নির্দিষ্ট কোনো আকার, আয়তন নেই, যার নির্দিষ্ট কোনো আকারও নেই। আচ্ছা, আকার বলতে কি গ্যাসের কি আমরা দেখি, গ্যাস কি আমরা দেখি যে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল এরকম হিসাবে থাকে? না, থাকে এরকম হিসাবে থাকে না গ্যাস। আমরা আমরা কি দেখি এরকম হিসাবে গ্যাস থাকে? না, থাকে না। আমরা কি গ্যাসকে দেখি? আমরা আমরা দেখেছি গ্যাসের কি কোনো কিছু আকার আছে, আয়তন আছে? আমরা যদি একটা বোতলের মধ্যে যদি আমরা হাওয়া প্রবেশ করাই, তাহলে কি দেখবো? ওই বোতলের কি অর্ধেক অংশটা কি গ্যাসটা থাকবে নাকি পুরো অংশটাই নিয়ে নেবে? আর ধর, একটা ছোট বোতল নিলাম, একটা বড় বোতল নিলাম। একটা ছোট বোতলে যদি আমরা হাওয়া ভরাই, তখন দেখবো গ্যাসটা পুরোটা বোতলটা জুড়ে নিয়েছে। ওই একই হাওয়া যদি ওই বড় বোতলের মধ্যে যদি প্রবেশ করানো যায়, তখন কি দেখবো? ওই একই হাওয়া ওই বড় বোতলের মধ্যে পুরোটা জায়গাটাই কি করেছে? ফিল আপ করে নিয়েছে। তাহলে কি দেখলাম? গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই। কি বলছে না, গ্যাস কি বলছে? গ্যাস হলো পদার্থের এমন একটা অবস্থা যার নির্দিষ্ট কোনো আকার, নির্দিষ্ট কোনো কি নেই। কি দেখতে পাচ্ছি না, গ্যাস হলো পদার্থের এমন একটা অবস্থা যার নির্দিষ্ট কোনো আকার। আমার এক্ষুনি এক্ষুনি যে বললাম, গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আছে? না, আকার নেই। কি আয়তন? আয়তন আছে গ্যাস। যে পাত্রের মধ্যে যা আমরা যখন যে গ্যাসকে যখন আমরা বেলুনের মধ্যে রাখি, বেলুনের আকার নিয়ে নেয়। আবার যখন আমরা দেখলাম গ্যাসকে যখন আমরা বোতলের মধ্যে রাখলাম, বোতলের আকার নিয়ে এলাম। তাহলে কি দেখলাম? গ্যাসের নির্দিষ্ট কোনো আকারও নেই, আয়তনও নেই। কি বলছে? যা যে পাত্রে রাখা হবে সেই পাত্রের কি করবে? আকার ধারণ করে নেবে। আর কি বলছে? গ্যাস, গ্যাস সহজেই সংকুচিত ও প্রসারিত হতে পারে। গ্যাস কি হতে পারে? সহজেই সংকুচিত, প্রসারিত হতে পারে। আমরা কি দেখি, আমার একটা সিরিঞ্জের মধ্যে যদি একটা গ্যাস গ্যাস প্রবেশ করার পর যদি সিরিঞ্জটাকে আমরা যদি চাপ প্রয়োগ করি, কি সহজেই নিচের দিকে নেমে যায়। আবার কি হয়, সিরিঞ্জটা যখন উপরের দিকে তুলে নিই, সহজেই উপরের দিকে উঠে যায়। আমরা কি দেখছি না, গ্যাস সহজেই সংকুচিত হতে পারে, আবার কি হয়, প্রসারিত হতে পারে। কি বলতে পারে? দ্রুত ছড়িয়ে পড়ে। আচ্ছা, গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে কিভাবে? কিভাবে আমরা বুঝবো যে গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে? এই আমরা যে স্টুডিওর মধ্যে রয়েছি, স্টুডিও যদি একটা কোণে যদি আমরা যদি একটা একটা যদি ধূপকাঠি যদি জ্বালাই, যে ফ্রেগনেন্স, যে স্মেলটা আছে, যে গন্ধটা রয়েছে, এই কোণে যদি আমি ধূপকাঠিটা জ্বালাই, কি দেখতে হবে? এই কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে কি এই পুরো স্টুডিওর সমস্ত জায়গায় কি হবে? এই ফ্রেগনেন্সটা, এই স্মেলটা, এই গন্ধটা পুরো ছড়িয়ে পড়বে না? তাহলে কি বুঝলাম? না, গ্যাস কি হয়? দ্রুত ছড়িয়ে পড়ে। তাই কি দেখলাম? না,
আমরা কি দেখেছি গ্যাসের নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা যখন বেলুনের মধ্যে রাখবো বেলুনের আকার নিয়ে নেবে, যখন বোতলের মধ্যে রাখবো বোতলের আকার নিয়ে, মানে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে কি হবে গ্যাস নিজের আকার নিয়ে নেবে। কি বলছে না নির্দিষ্ট কোনো আয়তন নেই, গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই। যদি আমরা ছোট পাত্রে রাখি সে ছোট জায়গা নেবে, আবার ওই একই গ্যাস যদি বড় পাত্রে নিই তাহলে সে কি নেবে বড় জায়গা নেবে। দেখ আমরা যদি ছোট পাত্রে রাখি তাহলে ছোট ছোট জায়গা নেবে, আবার যদি এই দেখ যদি আমরা ছোট পাত্রের মধ্যে রাখি কম জায়গা নেবে, আবার এই একই গ্যাসকে যদি বড় পাত্রের মধ্যে রাখি আবার কি হবে বেশি জায়গা নেবে। তারপরে কি বলছে না চাপ দিলে কি হয় দেখ চাপ দিলে যে সংকুচিত প্রসারিত হয় যে ব্যাপারটা বললাম, কি হচ্ছে দেখলাম যখন যখন আমরা গ্যাসকে চাপ দেবো সহজেই সংকুচিত হবে, আবার যখন চাপ তুলে দেবো তখন কি হবে সহজেই প্রসারিত হবে। কি দেখতে পাচ্ছি না সহজেই ছড়িয়ে পড়ে, যে ব্যাপারটা বললাম তোকে ফ্রেগনেন্স এখানে ছড়িয়ে পড়ে। বলছে সুগন্ধি এক কোণে ছেটালে, আমরা যদি কোনো কিছু সুগন্ধি জাতীয় যদি একটা কোণে যদি ছোটাই পুরো চারিটা পুরো পুরো সব জায়গায় পুরো হবে কি ছড়িয়ে পড়বে না, ছড়িয়ে পড়বে। কি বলছে না ঘনত্ব কণাগুলো অনেক দূরে দূরে থাকে। আমরা আমরা এর আগেই দেখেছি যখন আমরা যখন দেখতাম যে পদার্থের তো তিনটা অবস্থা ছিল, একটা ছিল কি কঠিন ছিল, একটা কি ছিল তরল ছিল, একটা কি ছিল গ্যাস ছিল। যে আমরা কি দেখেছিলাম যে কঠিন পদার্থ যখন ছিল তার অণুগুলো কি অনেক কাছাকাছি কাছাকাছি অবস্থান করেছিল না। তারপর কি হয়েছিল যখন তরল হয়েছিল তখন কি হয়েছে তার কণাগুলো একটু 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 দূরে দূরে অবস্থান করেছে। যখন গ্যাস হয়েছিল কি দেখেছিলাম আমরা তার কণাগুলো কি অনেকটাই দূরে দূরে অবস্থিত ছিল। তাহলে এই যে ঘনত্ব তার এরা কি থাকে এই গ্যাসের অণুগুলো কি একটা থেকে আরেকটা অনেকটা দূরে দূরে অবস্থান করে, এরা অনেক দূরে অবস্থান করে। বুঝতে পারলি তোরা? আচ্ছা তারপর কি বলছে না কি পরীক্ষাগার পরীক্ষাগার ও তার যন্ত্রপাতি। পরীক্ষাগারে বলতে কি কি বলছো আমরা দেখলাম পরীক্ষাগার মানে কোনটা যেখানে আমরা হাতে কলমে কাজ করবো কোনো কিছু জিনিস আমরা দেখেছি যখন আমরা কোনো কিছু জিনিস প্র্যাকটিক্যাল করি যখন হাতে কলমে যখন করতে হয় সেখানে একটা নির্দিষ্ট স্পেসিফিক ল্যাবে যেতে হয় আমাদের। পরীক্ষাগার মানে কি না যেখানে বিজ্ঞান হাতে কলমে করা হয়, যেখানে বিজ্ঞান হাতে কলমে করা হবে সেটা কি হবে তার সেখানে সেই জায়গাটার নাম কি হবে পরীক্ষাগার। আর কি এই হাতে কলমে করার জন্য আমরা কি ইনস্ট্রুমেন্ট লাগবে, যন্ত্রপাতি লাগবে, তো যেগুলো আমরা ব্যবহার করব সেগুলোই কি হবে না তার যন্ত্রপাতি। তাহলে কি কি দেখলাম না যেখানে বিজ্ঞান হাতে কলমে করা হবে সেটাই হবে কি তার পরীক্ষাগার। যেমন আমরা কোনো কিছু গ্যাস প্রিপেয়ার করবো তৈরি করবো, যখন তরল কি কোনো কিছু গরম করবো ওজন মাপবো আয়তন মাপবো, তাই তো। আর যন্ত্রপাতি কি না যন্ত্রপাতি হচ্ছে তিন ধরনের যন্ত্রপাতি দেখতে পাই আমরা ল্যাবের মধ্যে, একটা হচ্ছে কি না মাপার যন্ত্র, আরেকটা কি না গরম করার যন্ত্র, আরেকটা কি না কোনো কিছু বিক্রিয়া করার যন্ত্র। বুঝতে পারছি? আমরা যখন মাপার যন্ত্র যখন দেখি আমরা কি আমরা যখন টেম্পারেচার মানে উষ্ণতা যখন মাপি কিসের জন্য মাপি কিসের দ্বারা থার্মোমিটারের দ্বারা মাপি। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা না মাপার যন্ত্র কি দেখতে পেলাম থার্মোমিটার দিয়ে মাপবো। আমরা কি কোনো কিছু সূক্ষ্ম জিনিস যদি আমরা মাপি তখন কি রাসায়নিক তুলা যন্ত্র যাতে মাপবো, তো দেখ রাসায়নিক তুলা যন্ত্র। আবার কি যন্ত্র দেখেছি আমরা না গরম করার যন্ত্র, আমরা দেখেছি কি স্পিরিট ল্যাম্প দ্বারা গরম করা হয়। কি দেখেছি আমরা না বিক্রিয়া করার পাত্র, আমরা দেখেছি বিকার উল ফানেল অনেক রকম জিনিস দেখেছি, এগুলো থেকে আমরা কি না সেইখান থেকে আমরা কি বিক্রিয়া করি। আমরা যখন ল্যাবে যখন যাই পরীক্ষাগারে যখন যাই সেখানে ওই পাত্রগুলো ইউজ করে আমরা কোনো কিছু বিক্রিয়া করি। বুঝতে পেরেছি? তাহলে কি বলছে তারপর না পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতির পরিচয়। আমরা এই যে এতক্ষণ ধরে বলছিলাম যে এই পরীক্ষাগারে যেখানে আমরা হাতে কলমে কাজ করবো প্র্যাকটিক্যাল করবো সেখানে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব সেই যন্ত্রপাতিগুলো কোনটা কি জিনিস আমরা যদি না সেই যন্ত্রপাতিগুলো জানতে পারি তাহলে ব্যবহার কিভাবে করব। তাই আমরা জানবো সেই যন্ত্রপাতিগুলো। কি যন্ত্রপাতি প্রথমে কি বলছে না সাধারণ থার্মোমিটার। কি বলছে আমরা উষ্ণতা মাপি কি থার্মোমিটার দিয়ে। আমরা তো আমাদের ক্লাস 8 যেহেতু পড়ছি আমরা নিশ্চয়ই আমরা জানি কি আমরা উষ্ণতা মাপি কিসের দ্বারা থার্মোমিটার দ্বারা। থার্মোমিটারের গায়ে যে দাগ টানা থাকে সেটা কি থার্মোমিটারের স্কেল। এই স্কেলকে আমরা দেখেছিলাম কি না ডিগ্রি সেলসিয়াস স্কেলে ছিল, ডিগ্রি ফারেনহাইট স্কেলে ছিল, আর কি ছিল না আমরা দেখেছিলাম না কেলভিন স্কেলেও ছিল আমরা। তাহলে কি বলছে সাধারণ থার্মোমিটার দেখেন একটু কি না বিভিন্ন বস্তু পরীক্ষাধীন পদার্থ বা বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্র হলো থার্মোমিটার, যে কথা আমি বললাম। কি বলছে
থার্মোমিটারের গায়ে দাগ কাটা থাকে, আমরা এই যে বললাম যে দাগ কাটা থাকে, এই যে থার্মোমিটারের গায়ে যে এই যে যে দাগ কাটাগুলো রয়েছে থার্মোমিটারের গায়ে, একে কি বলা হয়? একে স্কেল বলা হয়। এই স্কেল আমি যে বললাম এই ডিগ্রি সেলসিয়াস স্কেল, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, এই এককে হতে পারে এগুলো। আচ্ছা, আমরা দেখেছিলাম কি দেখেছিলাম বলতো আমরা, 1 মিনিট, আমরা দেখেছিলাম থার্মোমিটার যখন আমরা দেখেছিলাম কিরকম দেখেছিলাম না, ডিগ্রি সেলসিয়াস দেখেছিলাম, ডিগ্রি ফারেনহাইট দেখেছিলাম, না কেলভিন স্কেলের কি দেখেছিলাম, কেলভিন স্কেল দেখেছিলাম। থার্মোমিটারের স্কেলগুলো যখন দেখলাম আমরা এখানে দেখলাম না ডিগ্রি সেলসিয়াসে আছে, ডিগ্রি ফারেনহাইট আছে, আর কি কেলভিন আছে। আমরা দেখেছিলাম ডিগ্রি সেলসিয়াস যে স্কেল যে থার্মোমিটার ছিল তার নিম্ন স্থিরাঙ্ক কত ছিল, না আমরা দেখেছিলাম কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল, না 100 ডিগ্রি সেলসিয়াস ছিল। তারপর কি দেখেছিলাম আমরা, ফারেনহাইটের কত ছিল, না 32 ছিল। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল, না 212। আমরা কেলভিন স্কেলে দেখেছিলাম কি, না 273। আর কত ছিল দেখেছিলাম, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল, না 373 কেলভিন। তাহলে আমরা যে এই সাধারণ থার্মোমিটার দেখলাম, থার্মোমিটার কি দেখলাম, না উষ্ণতা মাপা হবে, আমরা দেখলাম যে উষ্ণতা মাপা যন্ত্র হলো থার্মোমিটার। তারপরে কি দেখলাম, না থার্মোমিটারের গায়ে যে দাগ কাটা থাকে সেই দাগগুলোকে কি বললাম আমরা, স্কেল বললাম। এই স্কেলে আমরা দেখলাম যে থার্মোমিটার প্রধানত দেখলাম যে কি, না ডিগ্রি সেলসিয়াস থাকে, ডিগ্রি ফারেনহাইট থাকে, আর কি থাকে, কেলভিন স্কেলে থাকে। আমরা দেখলাম যে সেলসিয়াস স্কেল ছিল, সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা যখন ফারেনহাইটে দেখলাম কি 32 দেখেছি, আর কত দেখেছি, 212। আর যখন আমরা দেখলাম কেলভিন স্কেলে দেখলাম তখন তার নিম্ন স্থিরাঙ্ক কত ছিল, না 273, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল, না 373। তাহলে এরপর কি বলছে আমরা দেখি, কি বলছে, না তড়িৎ কোষ, কি বলছে, তড়িৎ তড়িৎ কোষ। তড়িৎ কোষ তোরা তড়িৎ কোষ বললে বুঝবি যে কি, না ব্যাটারি, এর কথা বলতে বুঝবি কি হয়েছে, তড়িৎ কোষটা কি, না তড়িতের উৎস, তড়িতের উৎস। এই একাধিক দুই বা ততোধিক তড়িৎ কোষকে যদি আমরা একসঙ্গে যদি জুড়ে দিই তখন তৈরি হয় সেটা কি, ব্যাটারি। কিন্তু আমরা তড়িৎ কোষ বলতে আমরা সবসময় খালি আমরা নিজে থেকেই বলি কি এটা ব্যাটারি, এটা ব্যাটারি না। যখন দুটো কিংবা দুটোর বেশি তড়িৎ কোষকে যদি আমরা একসঙ্গে জুড়ে দিই তখন সেটা তৈরি হবে ব্যাটারি। এই তড়িৎ কোষে কি বলছে, বর্তমানে কি, না তড়িতের উৎস হিসাবে সাধারণত এই যে নির্জল কোষ, এই নির্জল কোষটা যে একটা সঙ্গে একটা জুড়ে দিলে নির্জল কোষ ব্যবহার করা হয়, যাকে আমরা ভুলবশত অনেকেই ব্যাটারি বলে থাকি। কি, না দুই বা ততোধিক এই যে নির্জল কোষ, দুটো বা দুটোর থেকে বেশি, কি বলছে, দুই বা ততোধিক কোষ যখন কি হবে, না প্রয়োজন অনুযায়ী আমরা যুক্ত করলে সেটা তৈরি হবে কি, ব্যাটারি। বুঝতে পেরেছি? নির্জল কোষের উপরের দিকে এই যে ব্যাটারি রয়েছে, এই যে কোষ রয়েছে, এক একটা যে নির্জল কোষ রয়েছে, নির্জল কোষের উপরের দিকে একটা টুপির মতো থাকে পিতলের, এটা কি, না পজিটিভ। আর যখন নির্জল কোষের নিচের দিকে দেখবে একটা চ্যাপ্টা থাকবে, সেটা কি হবে, না নেগেটিভ। তাহলে কি দেখেছি আমরা, না এই নির্জল কোষের উপরের দিকে যে পিতলের টুপির মতো থাকে সেটা হবে কি, না পজিটিভ চিহ্ন, আর যে সমতল অংশটা থাকবে সেটা কি হবে, না নেগেটিভ চিহ্ন। বুঝতে পেরেছি? ব্যাটারি তৈরির সময় একক কোষের পজিটিভ, আমরা এই যে ব্যাটারি যে তড়িৎ প্রবাহ হবে, কিভাবে তড়িৎ প্রবাহ করতে গেলে আমরা কিভাবে সংযোগ করবো সেটাকে যে আমরা দেখব পজিটিভ, এই যে এই যে নির্জল কোষ রয়েছে, এই নির্জল কোষের পজিটিভ আর নেগেটিভের সঙ্গে যদি আমরা কানেকশন করি বর্তনী, তবেই আমরা দেখবো কি তড়িৎ প্রবাহ শুরু হবে, না হলে তড়িৎ প্রবাহ শুরু হবে না। যদি আমরা পজিটিভের সঙ্গে পজিটিভ কানেকশন করি তাহলে দেখবো কি হবে, না তড়িৎ চালনা শুরু হবে না। আবার যদি নেগেটিভের সঙ্গে নেগেটিভ করি তাও আমাদের কি দেখবো, না তড়িৎ প্রবাহ হবে না। সেটাই বলছে, কি বলছে, না ব্যাটারি তৈরির সময় কি এক কোষের পজিটিভ প্রান্ত এবং অন্য কোষের নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত না করলে তড়িৎ প্রবাহ ঘটে না। তাহলে তোরা বুঝতে পারলি তড়িৎ কোষটা কি, নির্জল কোষটা আমরা নির্জল কোষকে সারাক্ষণ কি বলতাম, ব্যাটারি বলতাম। এখন কি বুঝতে পারলি তোরা, যে একাধিক নির্জল কোষ যখন যুক্ত হয়ে থাকে তখন সেটা কি হয়, ব্যাটারি হয়। আচ্ছা, কি বলছে, না সুইচ, কি বলছে,
সুইচ, সুইচটা কি রে? আমরা সবাই পরিচিত না? আমরা দেখলাম কি তড়িৎ প্রবাহকে কি বন্ধ করতে বা চালু করার জন্য কি ব্যবহার করা হয়? সুইচ ব্যবহার করা হয়। কি দেখতে পাচ্ছি না, সুইচ তড়িৎ বর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার সাহায্যে প্রয়োজন মতো তড়িৎ প্রবাহ চালু বা বন্ধ করা যায়। সাধারণত দু ধরনের সুইচ আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে সাধারণত কিরকম, একটা হচ্ছে প্লাগ সুইচ হয়, আর একটা কি সুইচ হয় না, এটা টেপা সুইচ হয়। একটা কি আমরা সাধারণত দু রকমের সুইচকে দেখি, একটা হচ্ছে কি না প্লাগ সুইচ, এই দেখ এই ছবিটা দেখলে বুঝতে পারি প্লাগ সুইচ, আর একটা কি না টেপা সুইচ। কি বলছে, কি বলছে সাধারণত দু ধরনের সুইচ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে প্লাগ ধরনের আর একটা হচ্ছে টেপা ধরনের। বাড়িতে ব্যবহৃত সুইচগুলি ক্রিয়া কৌশল প্রায় একই হয়, তবে ভেতরের অংশ ভিতরে থাকায় বাইরের থেকে দেখা যায় না। এই যে আমরা এই যে আমরা প্লাগ সুইচ আর টেপা সুইচ এই যে দেখলাম, এর ক্রিয়া কৌশলগুলো ভিতরের দিকে একই হয়, বাইরে থেকে আমরা সেটগুলো কি দেখতে পাই না। তাহলে সুইচটা ধরা বুঝতে পারলি কি না, তড়িৎ প্রবাহ কি করে বন্ধ করে আর চালু করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর কি বলছে, না তার, আমরা সবাই পরিচিত, এর সঙ্গে আমার নতুন করে কোনো কিছু বলার নাই। কি দেখলাম আমরা, তড়িৎ বর্তনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় এক্সটেন্ড মানে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কি ব্যবহার করা হয়, এই তারকে ব্যবহার করা হয়। আর এই তারকে আমরা দেখেছিল কি দিয়ে, পলিমার দিয়ে ঢাকা থাকে না। কি বলছে দেখি দেখ, বলছে পিভিসি জাতীয় পলিমার দিয়ে মোড়া আন্তরিক তামার তার ব্যবহার করে বিভিন্ন তড়িৎ সংযোগ, এই যে তড়িৎ সংযোগ করা হয়, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মাপের তার ব্যবহার করা হয়। এটা আমাদের বেশি বলার কোনো কিছু প্রয়োজন নাই। কি বলছে না বাল্ব, বাল্ব কি বলছে, বাল্বটা কি, আমাদের যে তড়িৎ বর্তনী যে তড়িৎ প্রবাহ হচ্ছে না হয় না, এটা বোঝার জন্য একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা বাল্ব লাগিয়ে রাখা। যদি তড়িৎ প্রবাহ যদি চলতে থাকে তাহলে কি বুঝবো, এই যখন বাল্বটা যখন জ্বলে থাকবে তার মানে কি তড়িৎ প্রবাহ চলছে, বাল্ব যখন বন্ধ থাকবে তারপর তড়িৎ প্রবাহ বন্ধ হচ্ছে, সহজেই আমরা বুঝতে পারবো। আমরা কি এই অন্ধকার থেকে আলো পাওয়ার জন্য কি বাল্ব ব্যবহার করি না আমরা? আগে আমরা কি ব্যবহার করতাম, যে ফিলামেন্ট জাতীয় টাংস্টেন তার লাগানো থাকলো কুণ্ডলি পাকিয়ে এরকম যে থাকতো, এই যেখানে ছবি রয়েছে, এই বাল্ব ব্যবহার করতাম না। এখন আমরা এলইডি, সিএফএল নানান রকম ব্যবহার করছি। কেন? আমরা দেখেছিলাম যে এই যে টাংস্টেন জাতীয় ফিলামেন্ট যে তার বাল্ব ছিল, সেই বাল্ব যে কুণ্ডলি থাকতো, কোনো কিছু বাল্বটাকে যদি আমরা যদি সেকিং মানে নাড়াতাম, কোনো কিছু করতাম, তখন কি বাল্বটা কেটে যেত না, নষ্ট হয়ে যেত। কিন্তু এখন আমাদের উন্নত ধরনের যেরকম এলইডি, সিএফএল যে বাল্ব ব্যবহার করছি আমরা, এগুলো কি সহজেই নষ্ট হয় না। তাহলে বাল্বে কি বলছে দেখে নি, কোন তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা তা জানার সবচেয়ে সহজ উপায় হলো এই বর্তনীতে একটি বাল্ব যুক্ত করে দেওয়া। প্রয়োজনীয় শক্তি অনুযায়ী বিভিন্ন ক্ষমতায় ছোট বাল্ব ব্যবহার করা হয়। বাল্বের পরিবর্তে এ দেখো, এখন যেটা বলছে কি বলছে না, বাল্বের পরিবর্তে এলইডি ব্যবহার করা যায়, কারণ এর আয়ু নাড়াচাড়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয় না। এই যে আমরা ফিলামেন্ট বাল্ব ব্যবহার করছি না কেন না, এই দেখতে পাচ্ছি যে এলইডি বা সিএফএল যে বাল্ব এখন আমরা ইউজ করছি, এর দীর্ঘায়ু অনেক দিন পর্যন্ত থাকে, এর এক্সটেন্ডেড হয়, এক্সপায়ার হয় না আর কি, এ সহজেই নষ্ট হয় না। বুঝতে পেরেছি তাহলে কেন ব্যবহার করি। তারপর কি বলছে না, রাসায়নিক তুলা যন্ত্র। কি বলছে, রাসায়নিক তুলা যন্ত্র। আমরা দেখেছি কোনো কিছু যখন আমরা তার ভরটা যখন মাপবো, আমরা যদি একদম অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যখন আমরা যদি আমরা যদি যেরকম আমরা সোনা রূপা এরকম যে ধাতু যখন মাপি, তখন আমরা যদি দেখি 1 গ্রাম 2 গ্রাম যদি এক্সট্রা হয়ে যায়, অনেক কিছু ডিফারেন্সিয়েস বোঝা যাবে না। এই ছোট ছোট জিনিসকে মাপার জন্য এই সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করা হয়। আমরা প্রথম থেকে কিন্তু আমরা পড়ছি যে পরীক্ষাগারে আমরা হাতে কলমে করার জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করি, সেই সব যন্ত্রপাতি সম্পর্কে আমরা জানছি এখানে। তাহলে এখানে কি দেখলাম না, রাসায়নিক তুলা যন্ত্র। কেন এই যন্ত্রটা ব্যবহার করব, আমরা পরীক্ষাগারে যখন কোনো কিছু জিনিস নির্দিষ্ট পরিমাণ নেওয়া থাকবে, পরীক্ষাগারে আমরা যখন পরীক্ষা করবো অনেক হিউজ কোয়ান্টিটি নিয়ে ব্যবহার করবো না তো, অল্প পরিমাণ নিয়ে, সেই জিনিসটা মেজারমেন্ট করার জন্য এই রাসায়নিক তুলা যন্ত্র। রাসায়নিক তুলা যন্ত্র কি বলছে দেখিনি। রাসায়নিক তুলা যন্ত্র হলো কোনো নমুনা পদার্থের ঠিক ভর মাপা বা ঠিক ভরের পদার্থ নেওয়া। কোনো কিছু জিনিস এক্সপেরিমেন্ট করার জন্য সঠিক পরিমাণে তার মাপটা নিতে হবে, ভরটা নিতে হবে। এই ভরটা মাপটা নেওয়ার জন্যই এই রাসায়নিক তুলা যন্ত্র ব্যবহার করা হয়। এর সাহায্যে খুব সামান্য, আমি যে বললাম না একদম হিউজ কোয়ান্টিটি, একদম অতি ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, এর সাহায্যে
খুব সামান্য ভরের পার্থক্যও মাপা যায়, যা সাধারণত তুলাযন্ত্রে সম্ভব। সাধারণ তুলাযন্ত্র সম্ভব হবে না। তুলাযন্ত্রের বাঁ দিকে আমরা তুলাযন্ত্রের ডান দিক বাঁ দিক আমরা কি রাখবো, বাঁ দিকে রাখবো, কি রাখবো, তুলাযন্ত্রের বাঁ দিকে রাখবো আমরা, কোথায় গেল না, তুলাযন্ত্রের বাঁ দিকে প্রয়োজনীয় ভরের বাটখারা রাখা হবে। এই যে বাটখারা রাখা হবে, বাটখারা বসাতে চিমটে ব্যবহার করা হবে। আর কারণ হাতে ধরলে এই ধুলো বা সামান্য লেগে যেতে পারে এই ভাটকারার সঙ্গে। আমি বললাম যে যখন পরীক্ষা নমুনা যখন করবো, যখন আমরা নির্দিষ্ট যখন পরিমাণ নিতে হবে, তখন যদি আমরা হাতের দ্বারা কোনো কিছু যদি মেজারমেন্ট করি, তখন আমাদের হাতেতে যে ধুলো বালি যে নোংরা পার্টিকেল লেগে থাকে সেগুলোর সঙ্গে আবার অ্যাড হয়ে যেতে পারে। এই জন্য এই এতে ভর মাপার জন্য কি ব্যবহার করা হয় না, চিমটা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, চিমটা ব্যবহার করা হয়। তাহলে রাসায়নিক তুলাযন্ত্র তোরা বুঝতে পারলি। তারপর কি বলছে, ক্ল্যাম্প ও স্ট্যান্ড। এই যে ছবির মধ্যে দেখলে তোরা বুঝতে পারবি, এটা কি স্ট্যান্ড, এটা কি ক্ল্যাম্প। আমরা যখন পরীক্ষাগারে ল্যাবে যখন কোনো কিছু যখন বিক্রিয়া কোনো কিছু করব যখন, তখন বিকারকে আমরা একটা যখন দেখবো যে সেটাকে স্ট্যান্ড ভাবে রাখতে হবে কোনো কিছু, কিংবা দেখবো যে সেখানের মধ্যে কোনো কিছু জায়গায় সেটাকে স্ট্যান্ড করে রেখে তাকে কোনো কিছু ঢালা হবে, কিংবা সেটাকে যখন কোনো কিছু গরম করা হবে, এর জন্য আমরা কি ব্যবহার করবো, স্ট্যান্ড ব্যবহার করব। আর কি ক্ল্যাম্প, এই যে টেস্ট টিউব থাকবে, টেস্ট টিউবে যদি আমরা সরাসরি হাত দিয়ে যদি কোনো কিছু কাজ করি, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এটা থেকে বাঁচা যাবে, তার জন্য ব্যবহার করব কি না আমরা ক্ল্যাম্প। কি বলছে দেখিনি, বলছে বিভিন্ন পরীক্ষায় ধারক হিসেবে ভারী পদার্থযুক্ত লোহা স্ট্যান্ড, এই যে লোহা স্ট্যান্ড এবং বিভিন্ন মাপ ও আকৃতির ক্ল্যাম্পের ব্যবহার করা হয়। তাহলে স্ট্যান্ড আর ক্ল্যাম্পটা বুঝতে পেরে গেছিস তোরা। তারপর কি বলছে না, বুনসেন বার্নার ও স্পিরিট ল্যাম্প। কি বলছে, আমরা কোনো কিছু জিনিসকে বিক্রিয়া করাবো, বিক্রিয়া করার জন্য দেখতে পাচ্ছি আমাদের এখানে তাপের দরকার। তখন কি করব, আমরা এই বার্নার আর স্পিরিট ল্যাম্প ব্যবহার করবো, যার থেকে আমাদের কি করব, তাপ পাবে। ছবিটা দেখতে হবে, তোরা দেখে নে। কি না, এটা হচ্ছে কি বুনসেন বার্নার আর এটা কি স্পিরিট ল্যাম্প। কি বলছে না, পরীক্ষাগারে তাপের উৎস হিসাবে এলপিজির ব্যবহার করে বুনসেন বার্নার জ্বালানো হয়। এই যে বুনসেন বার্নার জ্বলছে, এর কি এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করে জ্বালানো হয়। কখনো কখনো গ্যাসের উৎস হিসাবে পেট্রোলিয়াম গ্যাস বা প্ল্যান্টের সাহায্যে নেওয়া হয়, তবে নির্দিষ্ট কিছু পরীক্ষা ছাড়া সাধারণত ভাবে স্পিরিট ল্যাম্পই লাগে এই তাপের উৎস হিসাবে। আমরা দেখেছি যখন কোনো কিছু যখন রাসায়নিক বিক্রিয়া করি, বেশিরভাগ সময় আমরা এই স্পিরিট ল্যাম্পই ব্যবহার করা হয়। এই এলপিজি যখন অনেক বেশি পরিমাণে কোয়ান্টিটি, যখন অনেক বেশি পরিমাণে যখন তাপ লাগে, তখন আমরা এই এলপিজি এই এই আমরা বুনসেন বার্নার ব্যবহার করে থাকি। তাহলে বুনসেন বার্নার আর স্পিরিট ল্যাম্প সম্পর্কে বুঝতে পেরে গেলিস কিরকম জিনিস এটা। তাহলে তারপরে কি বলছে, কি বলছে না, টেস্ট টিউব, ফ্লাস্ক, বিকার, উল্ফ বোতল, গ্যাস জার আর ওয়াচ গ্লাস, এই সব কিছুর মধ্যে এই ছবির মধ্যে সবকিছু রয়েছে, দেখে নে। তাহলে আমরা দেখলাম আমরা পরীক্ষাগারে যখন ল্যাবে যখন কোনো কিছু বিক্রিয়া করব, তার জন্য আমাদেরকে কোনো রাখার জন্য পাত্র লাগবে, তো সেই পাত্র কি দেখতে পাচ্ছি না, টেস্ট টিউব। কি বলছে না, পাতলা পাতলা কাঁচের তৈরি সরু একমুখ খোলা, পাতলা কাঁচের তৈরি সরু একমুখ খোলা মোটা ও শক্ত কাঁচের নল, একে কি হলো হার্ড গ্লাস টেস্ট টিউব বলে। তাহলে কি দেখতে পাচ্ছি, টেস্ট টিউবটা কিরকম, একটা মুখটা খোলা থাকবে, শক্ত কাঁচের নল। তারপর কি বলছে না, কি গোলতল ফ্লাস্ক, সরু গলা ও গোল তলদেশযুক্ত পাত্র, সরু গলা আর গোল তলদেশযুক্ত পাত্র, তরল বা দ্রবণ গরম করতে ব্যবহৃত হয়। আমরা এর পরেই দেখবো, যখন ত্রিপদ স্ট্যান্ড যখন দেখবো, ত্রিপদ স্ট্যান্ডে আমরা কোনো কিছু জিনিসকে যখন উত্তপ্ত করবো, মানে তাপ দেবো, তখন এই ব্যবহার করা হবে এই গোলতল ফ্লাস্ক। এই গোলতল ফ্লাস্ক রেখে ত্রিপদ স্ট্যান্ডের উপর রেখে যখন আমরা উত্তপ্ত করব, এই গোলতল ফ্লাস্কটা তখন ব্যবহার করব। তাহলে গোলতল ফ্লাস্কটা তাহলে বুঝতে পেরেছি আমরা কি না, সরু গলা
আর গোল তলদেশ যুক্ত। সরু, এই ছবি দিকে দেখ, সরু গলা আর গোল তলদেশ যুক্ত পাত্র। বুঝতে পেরেছি? কি বলছে না কনিক্যাল ফ্লাস্ক। ফ্লাস্কটা কি রকম না শঙ্কুর আকৃতির ছোট ছোট গলার কাঁচ পাত্র। শঙ্কু আকৃতি, দেখে নে কি শঙ্কু আকৃতি ছোট গলার কাঁচ পাত্র, কনিক্যাল ফ্লাস্ক। ছবিটা দেখে বুঝতে পারছিস? তারপর কি আছে না উল্ফ বোতল। এই দেখ উল্ফ বোতল। আমরা যখন এর আগে আমরা অনেকবার দেখেছি কি না যখন আমরা বিভিন্ন রকম গ্যাস উৎপন্ন করতে যাব তখন দেখবো যে গ্যাস উৎপন্ন করার সময় সরাসরি যখন আমরা কোনো কিছু বিক্রিয়াজাত দ্রব্য যখন মেশাবো তখন গ্যাসকে সংরক্ষণ করার জন্য এই উল্ফ বোতল ব্যবহার করবো। একদিক থেকে বিক্রিয়া হবে, এই বিক্রিয়া আর একদিক থেকে কি হবে বিক্রিয়া সংগ্রহ করা হবে, বিক্রিয়াজাত পদার্থ কি হবে সংগ্রহ করা হবে। তাহলে কি বলছে দুমুখ বিশিষ্ট, এই যে দুটো মুখ রয়েছে, দুমুখ বিশিষ্ট কাঁচ পাত্র এক মুখে বিক্রিয়া ঢালা হয় আর অন্য মুখ দিয়ে কি হয় গ্যাস বের করা হয়, মানে একদিক থেকে সংগ্রহ করা হয়। এটা থেকে বুঝতে পারছিস তাহলে কি এটা উল্ফ বোতল। গ্যাস জার পরীক্ষাগারে উৎস গ্যাস সংগ্রহ করার জন্য ব্যবহৃত ঢাকনা বিশিষ্ট বড় কাঁচনল পাত্র। এই দেখ এটা হচ্ছে কি গ্যাস জার। দেখে বুঝতে পারছিস একটা মুখ খোলা থাকবে যেখানে গ্যাস সংগ্রহ করব আর ঢাকনা দেওয়া থাকবে। কি বলছে তারপর না কি ওয়াচ গ্লাস। ওয়াচ গ্লাসটা আমরা যখন কোনো কিছু জিনিসকে যখন বিক্রিয়া করব, কোনো কিছু পদার্থ যখন লাগবে, যখন একটা ওয়াচ গ্লাসের মধ্যে আমরা সামান্য রেখে দিয়ে যেটা রেখে থাকে একটা কাঁচের প্লেটের মধ্যে যেটা থাকে কি অল্প পরিমাণ পদার্থ বা দ্রবণ রাখার জন্য যে ব্যবহৃত মোটা কাঁচের অনুচ্চ গোলাকার পাত্র। এইখানে দেখ এটা হলো কি না ওয়াচ, এটা কি না ওয়াচ গ্লাস। এটা দেখে নি। তাহলে বুঝতে পেরেছি আমরা কি টেস্ট টিউবটা বুঝতে পারলাম কোনটা জিনিস, এটা হচ্ছে টেস্ট টিউব। তারপরে কি ছিল আমাদের না গোলতাল ফ্লাস্ক বুঝতে পারলাম। তারপরে কি দেখেছি না কনিক্যাল ফ্লাস্ক দেখতে পেলাম। তারপরে কি দেখলাম উল্ফ বোতল দেখতে পেয়েছি। তারপরে কি গ্যাস জার দেখতে পেয়েছি। তারপর কি দেখেছি না ওয়াচ গ্লাস দেখতে পেয়েছি। বুঝতে পেরেছি? তাহলে এরপরে কি আছে দেখে নি। বলছে কি ফানেল। কি আছে ফানেল। আমরা যখন রাসায়নিক বিক্রিয়া যখন করব কোনো জিনিস একটা পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরিত করার জন্য এই কি ব্যবহার করব ফানেল ব্যবহার করব। অনেক সময় আমরা দেখব ফানেলের একটা নল অনেক বড় থাকে, আবার অনেক সময় ফানেলের একটা নল ছোট থাকে। কি দেখতে পাই ফানেল হলো একটি না কাঁচ নির্মিত সরঞ্জাম যার উপরের অংশ শঙ্কুর মতো। এই দেখ উপরের অংশটা কিরকম আছে শঙ্কুর মতো। কি আছে শঙ্কুর মতো, শঙ্কুর আকৃতি এবং নিচের সরু নল যুক্ত থাকে। এই যে সরু নল যুক্ত থাকে, নল প্রয়োজন অনুযায়ী লম্বাও হতে পারে, আমি যে একটু আগে বললাম যে লম্বাও হতে পারে আবার ছোট বেঁটেও হতে পারে, ছোটও হতে পারে। বেশি লম্বা নল যুক্ত ফানেলকে দীর্ঘ নল বলা হয়। তাহলে এই যে বেশি লম্বা নল আছে এটা কি না দীর্ঘ নল, দীর্ঘ ফানেল। আর দীর্ঘ নল ফানেলের উপরের অংশ অনেক সময় ছোট কলসি বা ঘটির মতো আকৃতি হয়। এই যে দীর্ঘ নলটা রয়েছে, দীর্ঘ নলটার উপরটা কিরকম না কলসির মতো আকৃতি হয়, ছোট। বুঝতে পেরেছিস? তাহলে কোথায় কি দেখলাম তাহলে ফানেলটা দেখলাম দুই রকম। তারপরে কি বলছে না টেস্ট টিউব র্যাক। এটা রয়ে জফলা আঁকা হবে একটা। কি বলছে না আমরা এখানে দেখবো কি না টেস্ট টিউব র্যাক। কি বলছে রে টেস্ট টিউব র্যাক। আমরা যখন রাসায়নিক বিক্রিয়া করার সময় দেখবো কোনো কোনো রাসায়নিক বিক্রিয়া খুব দ্রুত প্রক্রিয়া হচ্ছে, কোনো কোনো খুব মন্থর। আমরা ওই বিক্রিয়া করার সময় যখন যখন আমরা ওই টেস্ট টিউবকে যখন দেখবো যে সোজা হবে মানে খাড়া হবে যখন রেখে দিতে হবে তখন এই আমরা টেস্ট টিউব র্যাক ব্যবহার করব। এই দেখ এই ছবি দেখে দেখতে বুঝতে পারছিস এটা হচ্ছে টেস্ট টিউব র্যাকের ছবি। টেস্ট টিউবে পরীক্ষার নমুনা নিয়ে তা খাড়াভাবে বসিয়ে রাখার জন্য কাঠের বা প্লাস্টিকের তৈরি র্যাক ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি? তাহলে এ কি না টেস্ট টিউব র্যাকটা কি বুঝতে পারলাম আর ফানেলটা কি বুঝতে পারলাম। তারপর কি বলছে
না টেস্ট টিউব হোল্ডার। কি বলছে? টেস্ট টিউব হোল্ডার। ছবির মধ্যে দেখ টেস্ট টিউব হোল্ডার। আমরা যখন বিক্রিয়া করব, বিক্রিয়া দেখবো যে অনেক সময় কি থেকে আমাদের দুর্ঘটনা হতে পারে, সেটা থেকে বাঁচার জন্য আমরা এই টেস্ট টিউব হোল্ডার ব্যবহার করবো, যেন তাপ না আমাদের আমাদের যেন না স্পর্শ হয়, এই টেস্ট টিউব হোল্ডার ব্যবহার করব। কি না পরীক্ষা করার সময় টেস্ট টিউব পাতলা পাতের তৈরি সাঁড়াশির মতো এই যে সরঞ্জাম ব্যবহার, যাতে হাত দিয়ে ধরতে না হয়। এই যে টেস্ট টিউবটা রয়েছে, টেস্ট টিউবটাকে যদি আমরা যাতে হাত দিয়ে না যেন ধরি, এই না ধরার জন্য এই টেস্ট টিউব র্যাক ধরে ধরে যেন আমরা এটাকে ধরতে পারি, যেন ব্যবহার করা হয়। কি দেখতে পাচ্ছি না পরীক্ষা করার সময় টেস্ট টিউব পাতলা পাতের তৈরি সাঁড়াশির মতো এই সরঞ্জাম ব্যবহার, যাতে হাত দিয়ে ধরতে না হয়, তাই এটি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি? তারপরে পয়েন্ট কি বলছে না মাপক চোঙ। যখন আমরা দেখব নির্দিষ্ট পরিমাণে মেনশন করা থাকবে যে এত পরিমাণ নিতে হবে, তাহলে কি দিয়ে মাপবো আমরা? এই মাপেং চোঙের সাহায্যে আমরা মাপবো। মাপেং চোঙের ছবি তোরা দেখতে পারিস। কি বলছে না তরল পদার্থের আয়তন মাপার জন্য যে বিভিন্ন মাপের মাপক চোঙ ব্যবহার করা হয়, সেটাই হলো কি না মাপক চোঙ। আমরা মাপক চোঙ দেখেছি, মাপক চোঙ 50 ml হয়, 100 ml, 200 ml, 500 ml, আর অনেক রকমের হয় এই মাপক চোঙ। বুঝতে পারছি? এর বেশি বলার দরকার নেই, তোরা এটা দেখেই বুঝতে পেরে যাচ্ছিস মাপক চোঙ কোনটা। কি না ত্রিপদ স্ট্যান্ড আর তরজালি। এই একটু আগেই বলছিলাম আমি ত্রিপদ স্ট্যান্ডের কথা। তিনটে লোহার পাতযুক্ত যে স্ট্যান্ডটা যে থাকে, এই দেখ এই ছবির মধ্যে দেখলে, এই দেখ ত্রিপদ স্ট্যান্ড। কি হয়েছে না ত্রিপদ স্ট্যান্ড আর ও তরজালি, এই যে তিনটে লোহার পাতযুক্ত যে স্ট্যান্ডটা রয়েছে, যখন আমরা দেখবো বিক্রিয়াকে কোনো কিছু বুনসের বার্নারের দ্বারা কিংবা তাপ দিতে হয় যখন, তখন এই ত্রিপদ স্ট্যান্ড ব্যবহার করে সেটাকে উত্তপ্ত করব। আর এই যে তরজালিটা রয়েছে, ওই বিকারটাকে বসাবার জন্য ডিরেক্ট যা ফায়ার মানে আগুনের মধ্যে না দিয়ে ওই তরজালির মধ্যে বসিয়ে সেটাকে উত্তপ্ত করা হয়। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে কি তরজালি, আর এটা কি না ত্রিপদ স্ট্যান্ড। ছবির মধ্যে দেখে বুঝতে পারছি আশা করি। কি দেখতে পাচ্ছি না কোনো পাত্র গরম করার সময় 3 পায়া বিশিষ্ট ঢালাই লোহার ত্রিপদ স্ট্যান্ডের পাত্র রাখা হয়। পাত্রের মাপ স্ট্যান্ডের রিং এর চেয়েও ছোট হলে স্ট্যান্ডের উপর লোহার তরজালি ব্যবহার করা হয়। অনেক সময় তরজালির বৃত্তাকার অংশে আসবে, আর বৃত্তাকার অংশে আসবে স্ট্যান্ডের প্রলেপ থাকে, যাতে পাত্রটি সমানভাবে উত্তপ্ত হয়। এই এই যে প্রলেপটা দেওয়া থাকে, যখন আমরা পাত্রটিকে যখন উত্তপ্ত করবো, যেন না দেখি যে এইখানে বেশি তাপ যাচ্ছে, এখানে বেশি তাপ যাচ্ছে, এখানে যেন পুরোটা সমানভাবে যেন তাপটা পাই, ওই জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছি ত্রিপদ স্ট্যান্ডটা আর কোনটা তরজালিটা বুঝতে পারলাম। তারপর কি দেখতে পাচ্ছি কাঁচনল ও কাঁচদণ্ড। কাঁচনল ও কাঁচদণ্ড, আমরা উল্ফ বোতল দেখলাম, একদিক থেকে বিক্রিয়া হচ্ছে, আর কি একদিক থেকে না গ্যাস সংগ্রহ করা হচ্ছে, দেখতেছিলাম তো। এই উল্ফ বোতলের মুখে যে নলটা লাগানো ছিল, এই যে এখানে দেখ যে নলটা লাগানো ছিল, এই দেখ এই যে এখানে যে নলটা লাগানো ছিল, 1 মিনিট দাঁড়া। দেখ কি দেখলাম, এই যে নলটা লাগানো রয়েছে, দেখে বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে কি বলছে না কাঁচ নল। তাহলে দেখলাম যে উল্ফ বোতলে যখন কাঁচ নল লাগানো থাকবে, একদিক থেকে বিক্রিয়া হবে, একদিক থেকে সংগ্রহ করা হবে, এই কাঁচ নল ব্যবহার করা হয়। যে এই নলের মধ্যে যে পাইপের মধ্যে যেটা থাকে। কাঁচদণ্ড, আমরা দেখলাম বিকারের মধ্যে কোনো কিছু দ্রবণকে কি হবে মিক্স করতে হবে, তখন কি ব্যবহার হবে এই কাঁচদণ্ড, একটা কাঁচের একটা এরকম দণ্ড, যেটা থেকে আমরা কোনো কিছু জিনিসকে মিক্স করি। কি কাঁচ নল ও কাঁচদণ্ড। কি দেখতে পাচ্ছি গ্যাস প্রস্তুতি বা অন্যান্য পরীক্ষার সময় সোজা ও বাঁকা কাঁচনল বিভিন্ন মাপে ব্যবহার করা যায়। সোজা কাঁচনলকে বুনসেন বার্নার শিখায়, ওই কি বললাম যে বুনসেন বার্নার যেটা রয়েছে, গরম করে প্রয়োজন মতো বাঁকানো যায়। কোনো মিশ্রণ বা দ্রবণ তৈরির সময় নাড়ানোর জন্য বিভিন্ন মাপের কাঁচদণ্ড ব্যবহার করে। তাহলে কাঁচদণ্ডটা কি কোনো কিছু মিশ্রণকে মেশানোর জন্য, নাড়ানোর জন্য ব্যবহার করা হয়। আর
কাঁচ নলটা কি না কোনো কিছু জিনিসকে কোনো কিছু যখন একদিকে বিক্রি হবে আর একদিকে যখন সংগ্রহ করা হবে যেটার দ্বারা যাবে সেটা হবে কি এই কাঁচ নল। তারা বুঝতে পারছি। তারপরে কি বলছে না পিপেট ও বুরেট। কি বলছে পিপেট ও বুরেট কি প্রশমন বা ট্রাইট্রেশন পরীক্ষার নির্দিষ্ট আয়তনের বিক্রিয়ক তরল নেওয়া এবং প্রয়োজনীয় তরলের সঠিক আয়তন নির্ণয়ের জন্য যথাক্রমে পিপেট ও বুরেট ব্যবহার করা হয়। নির্দিষ্ট পরিমাণ কতটা পরিমাণ নিতে হবে না নিতে হবে সেটাকে কি দেখবো মেজারমেন্ট করে আমরা যেরকম দেখি না একটা ড্রপ ইউজ করি না কোনো কিছু জিনিসের যে নির্দিষ্ট পরিমাণ 1 ড্রপ 2 ড্রপ যেরকম দিতে হবে দেখতে পাই না, সেটা হচ্ছে কিনা পিপেট আর এই বুরেট। ছবিটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে পিপেট আর এটা হচ্ছে কি বুরেট। তাহলে কি দেখতে পাচ্ছি এর বিভিন্ন রকম বিভিন্ন হয়। যখন আমরা দেখি সাধারণত বুরেট 0 ml থেকে শুরু করে 50 ml পর্যন্ত হয় স্কেল থাকে, আর তরল নির্গমন নিয়ন্ত্রণের জন্য নিচে একটা স্টপ কক থাকে। এই যে স্টপ কক থাকে, এই যে এটা হচ্ছে স্টপ কক, যেটা দিয়ে আমরা যখন লুজ করবো যখন যতটা পরিমাণ চাইবে ততটা পরিমাণ নির্গত হবে, আবার যখন টাইট করে দেবো সেটা কি হবে আবার বন্ধ হয়ে যাবে। কি দেখতে পাচ্ছি না স্টপ কক থাকে। পিপেটের মাঝখানে একটি স্ফীত অংশ থাকে এবং উপরের দিকে নির্দিষ্ট আয়তন নির্দেশ করতে বলয়াকৃতি দাগ থাকে। পিপেট সাধারণত 2 ml 5 ml 10 ml 25 ml আরো অনেক রকম হয়। আমি যেটা বলেছিলাম আগে যেরকম বলেছিলাম বিভিন্ন মেজারমেন্টের বিভিন্ন অনেক সময় হয়ে থাকে। তাহলে কি দেখলাম পিপেট আর বুলেটটা দেখলাম। পিপেট এটা হলো পিপেট আর এটা হলো কি হলো বুলেট। কি দেখতে পাচ্ছি এবারে ফিল্টার কাগজ। কি দেখতে পাচ্ছি ফিল্টার কাগজ আমরা এর আগেও দেখেছি। কি দেখেছিলাম যখন কোনো কিছু দ্রবণে দেখেছিলাম যে পদার্থগুলো কি মিশবে না দ্রবণে, যে পদার্থগুলো মিশে যাবে না ক্ষুদ্র ক্ষুদ্র কণা হিসাবে থেকে যাবে সেগুলোকে সেপারেট করার জন্য আলাদা করার জন্য কি ব্যবহার করা হয় এই ফিল্টার পেপার ব্যবহার করা হয়। এই দেখ যখন এই যে আমরা দেখলাম যে কোনো অদ্রব্য পদার্থ যখন এই যে মিশ্রণ রয়েছে মিশ্রণের মধ্যে যে পদার্থগুলো মিশে যাবে না অদ্রব্য পদার্থ, এই অদ্রব্য পদার্থটাকে যাতে আলাদা করতে পারি সেই জন্য এই ফিল্টার পেপার ব্যবহার করে হয় মিশ্রণটাকে ঢালা হয়। তখন কি হয় ফিল্টার পেপার এই অদ্রব্য পদার্থটাকে আটকে দেয় আর যে পরিষ্কার মিশ্রণ যেটা তরল থাকে সেটা নিচে পড়ে যায়। তার কি বলছে না ফিল্টার কাগজ কোন তরলে মিশে থাকা অদ্রাব্য কঠিন পদার্থ পৃথক করার জন্য গোলাকার ও একটু মোটা ধরনের যে কাগজ ব্যবহার করা হয় তাকে বলবো আমরা কি ফিল্টার কাগজ। তাহলে ফিল্টার কাগজ বলতে তোরা কি বুঝতে পেরেছিস? তাহলে আমরা কি দেখে নিলাম না আমরা দেখে নিলাম যে প্রথমে কি দেখেছি আমরা প্রথমে দেখেছিলাম গ্যাসটা কি দেখেছিলাম যে পাত্রের এমন একটা অবস্থা ছিল যার নির্দিষ্ট কোনো আকার আয়তন ছিল না, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে নেবে দেখেছি। আবার সহজেই সংকুচিত হতে পারে, সহজেই প্রসারিত হতে পারে, দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে দেখেছিলাম। তারপরে কি দেখেছিলাম না না কি দেখেছি পরীক্ষাগার। তারপরে কি দেখেছি না পরীক্ষাগার ও তার যন্ত্রপাতি। আমরা দেখলাম যে কোনো কিছু জিনিসকে যখন যেখানে আমরা হাতে কলমে করবো মানে প্র্যাকটিক্যাল করবো যে জিনিসটাকে সেই যে জায়গাটাই করবো সেই জায়গাটার নাম হবে কি পরীক্ষাগার দেখলাম। আবার কি যে জিনিসগুলো যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ব্যবহার করবো সেগুলো তার যন্ত্রপাতি দেখেছি। তারপর কি দেখলাম যে এই যে ল্যাবে যে যন্ত্রপাতিগুলো আমরা চিনবো যে না জানলে আমরা কিভাবে ব্যবহার করবো সেই যন্ত্রপাতি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। সেই যন্ত্রপাতি সম্পর্কে আমরা জানলাম। তাহলে আজকে আমাদের ভিডিও এখানে পর্যন্তই। আর এই ভিডিওর মধ্যে যদি তোদের কোনো কিছু ডাউটস কোয়ারি থাকে তোরা তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবি কোথায় কি ডাউটস থাকলে তোদের। আর এই অধ্যায় সম্পর্কে যদি কোনো কিছু নোটস এর প্রয়োজন হয় তোরা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট স্কুলওয়ালার ইনফর্মে গিয়ে তোরা সার্চ করবি। তাহলে আজকে এখানে পর্যন্তই। থ্যাংক ইউ।